আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা এরই মধ্যে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করে দিয়েছি। প্রথমে আমরা বাংলা বানানের নিয়ম নত্যবিধান দিয়ে শুরু করেছিলাম। আজ আমাদের আলোচ্য বিষয় সত্যবিধান। নত্যবিধানের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে মূর্ধন্য ৯টি শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সত্যবিধানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বাংলাতে ৩টি স আছে, দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। তোমরা প্রথমেই মনে রাখবে মূর্ধন্য স কেবল তৎসম বা সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় অপরিবর্তিত রূপে আমরা ব্যবহার করছি সেগুলোতেই কেবল মূর্ধন্য স ব্যবহার করা হয়। অন্য তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি শব্দের ক্ষেত্রে দন্ত স এবং তালব্য স। মূর্ধন্য স একটু অভিজাত, তিনি শুধুমাত্র সংস্কৃত শব্দেই বসেন। সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলবো বাংলা ভাষায় প্রচলিত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহারের যে নিয়ম বা বিধান রয়েছে তাকেই সত্যবিধান বলে। প্রথম বিধিতে আমরা দেখব রি ও র ধ্বনির পর মূর্ধন্য স হয়। রি মানেই বর্ণ রি, ধ্বনি রি, রি কারো যার অন্তর্ভুক্ত। একইভাবে র বলতে আমরা ধ্বনি র বুঝবো, রেফ বুঝবো এবং র ফলাও বুঝবো। যেমন উদাহরণে দেখো ঋষি, রির পরের সটি কিন্তু হয়েছে মূর্ধন্য স। কৃষক, রি কারের পরে মূর্ধন্য স। বার্ষিক, রেফ র ধ্বনি, এরপরে কিন্তু মূর্ধন্য স। একইভাবে কৃষক, কৃষি, কৃষ্ণ, তৃষ্ণা, আকর্ষণ, ঈর্ষা, উৎকর্ষ, বর্ষ, বর্ষণ, বর্ষা, বার্ষিক, বিমর্ষ, মহর্ষি, মুমূর্ষু, সংঘর্ষ। দেখো প্রত্যেকটা জায়গাতেই র ধ্বনির পরে, রেফের পরে কিন্তু মূর্ধন্য স বসেছে। বিশেষ করে এখানে তোমরা মুমূর্ষু শব্দটার দিকে একটু খেয়াল করো। এই শব্দটা বিশেষ করে তোমরা খুব সংশোধন করতে গিয়ে তোমাদের দেখা যায় হ্রস্ব উকার দীর্ঘ উকারের একটা অসুবিধে হয়ে যায়। রেফটা কোথায় দেবে? মুমূর্ষু উচ্চারণ রেফটা কিন্তু শয়ের ওপরে, মূর্ধন্য শয়ের ওপরে। এবং এই শব্দটি মনে রাখার সবচাইতে সহজ কৌশল আগে পরে হ্রস্ব উকার, মাঝখানে দীর্ঘ উকার। এই শব্দটি শুদ্ধিকরণে প্রায়শই আসে, কাজে তোমরা খুব ভালো করে দেখে নেবে। এরপর চলে যাচ্ছি ২ নম্বর সূত্রে। সত্যবিধানের ২ নম্বর বিধি বলে দিচ্ছে ট ও ঠ এই দুটি মূর্ধন্য বর্ণের পূর্বে যুক্ত ব্যঞ্জনে সর্বদাই মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন কষ্ট, দৃষ্টি, পৃষ্ঠা, স্পষ্ট, নির্দিষ্ট, অনিষ্ট, যথেষ্ট, চেষ্টা, দ্রষ্টা, পুষ্টি, ভূমিষ্ঠ, গোষ্ঠী, বলিষ্ঠ, মিষ্টি, বৃষ্টি, সৃষ্টি, এরকম আরো অনেক শব্দ আছে। তোমরা মনে রাখবে সূত্রটা ট ও ঠ এই দুটি মূর্ধন্য বর্ণের পূর্বে, পূর্বে শব্দটাতে আমি আবারও জোর দিচ্ছি, পূর্বে। তোমরা যদি পূর্বের জায়গায় পরে রেখো তাহলে কিন্তু সূত্রটা ভুল হয়ে গেল। কাজে এদিক থেকে সবাই সতর্ক থাকবে বিশেষভাবে। ৩ নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা দেখব কতগুলো উপসর্গের কথা। উপসর্গ আমি নত্যবিধান পড়াতে গিয়েও বলেছিলাম, উপসর্গ হচ্ছে কতগুলো অব্যয় জাতীয় বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলোর আলাদাভাবে বা পৃথকভাবে স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই, কিন্তু নাম শব্দ বা ক্রিয়ামল বা ধাতুর আগে বসে নতুন শব্দ গঠন করার মধ্য দিয়ে এগুলো অর্থপূর্ণ হয়ে ওঠে, অর্থদ্যোতক হয়ে ওঠে। এরকম ইকারান্ত এবং উকারান্ত কতগুলো উপসর্গ আছে, যেমন অভি, প্রতি, পরি, অনু, সু, নি, বি, এই সবগুলোর পরে, এই উপসর্গগুলোর পরে কয়েকটি ধাতু
ধাতু হচ্ছে কি ক্রিয়াপদের মূল অংশ, যেমন সিদ্ধ, শেখ, সম, এরকম আরো কিছু ধাতু আছে যেগুলোতে মূর্ধন্য স হবে। এক কথায় ইকারান্ত এবং উকারান্ত কতগুলো উপসর্গের পর কয়েকটি ধাতুতে মূর্ধন্য স হবে। যেমন আমরা যখন বলছি অভি উপসর্গ, শেখ দন্ত স দিয়ে লেখা ধাতু, দুটো মিলিয়ে যখন আমরা বলছি অভিষেক, তখন কিন্তু শেকের দন্ত সটা দেখো মূর্ধন্য স হয়ে যাচ্ছে। অভিষেক, প্রতিষেধক, প্রতিষেধকটাও ইকারান্ত উপসর্গ, প্রতি, অভি, ইকার কিন্তু যুক্ত হয়েছে এই উপসর্গগুলোর শেষে। ইকারান্ত মানে উপসর্গগুলোর শেষে ইকার থাকবে। অভিষেক, প্রতিষেধক, পরিষদ, পরিষ্কার, একইভাবে নিষিদ্ধ, বিষম, বিষাদ। খেয়াল করো যে প্রত্যেকটাই কিন্তু নি, বি, বি, পরি, প্রতি, অভি, ইকারান্ত উপসর্গ, শেষের সটি হয়ে গেছে মূর্ধন্য স। এরপর উকারান্ত উপসর্গের উদাহরণ হিসেবে দেখো অনুষঙ্গ, সুষম, সুষুপ্তু। সঙ্গ আমরা কিন্তু লিখি দন্ত স দিয়ে, সম দন্ত স দিয়ে লিখি এই ধাতুগুলো। সুপ্ত পৃথক শব্দ এবং এগুলো ধাতু, দন্ত স দিয়ে লিখছি, কিন্তু তার আগে যখন উকারান্ত উপসর্গ অনু দন্ত নয় হর্ষ উকার, এই উকারান্ত উপসর্গ যুক্ত হলো, তখন কিন্তু পরের ধাতুটা যেটা সঙ্গ দন্ত স দিয়েছিল, সম দন্ত স দিয়েছিল, সুপ্ত দন্ত স দিয়েছিল, সেটা কিন্তু সবই এই উকারান্ত উপসর্গের প্রভাবে হয়ে গেল মূর্ধন্য স। এরপর আমরা চলে যাই 4 নম্বর সূত্রে। খুব সহজ একটি সূত্র। আগে বিশেষ করে চিঠিপত্রের ক্ষেত্রে, পত্রলিখনের ক্ষেত্রে দেখা যেত যে সমবয়সী কিংবা বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, এদেরকে চিঠিপত্রের ক্ষেত্রে কিছু সম্বোধন করা হয়। সেই সম্বোধনের ক্ষেত্রে আকারও আছে আবার একারও আছে। তোমরা মনে রাখবে যে সম্ভাষণ করতে গেলে, কাউকে অ্যাড্রেস করতে গেলে, সম্বোধন করতে গেলে কিছু কিছু শব্দ আছে তৎসম বা সংস্কৃতে যেগুলোতে একারের পরে মূর্ধন্য স হয়। যেমন কল্যাণী এষু, প্রীতি ভাজনেষু, শ্রীচরণেষু, সুজনেষু, শ্রদ্ধাস্পদেষু ইত্যাদি। এই শব্দগুলো প্রত্যেকটাই পুরুষবাচক শব্দ। এই পুরুষবাচক সম্ভাষণ সূচক শব্দগুলোতে একার দেই আমরা, এবং একারের কারণেই এগুলোতে মূর্ধন্য স ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি নারীবাচক শব্দ হিসেবে আমরা আকার দেই তাহলে দন্ত স হয়ে যাবে। যেমন কল্যাণী আশু, এটা কিন্তু দন্ত স দিয়ে। প্রীতিভাজন আশু, সুজনাশু, শ্রদ্ধাস্পদাশু, এগুলো নারীবাচক শব্দ এবং এগুলোতে হয়ে যাবে দন্ত স আকারের কারণে। কিন্তু তোমরা সূত্রটা ভালো করে মনে রাখবে যে সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স হয়। বৃন্দ, এবার আমি 5 নম্বর সূত্রে চলে যাচ্ছি। 5 নম্বর বিধিতে বলা হলো সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর ক, খ, প, ফ এই 4টি বর্ণের যে কোনোটি থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। যেমন আবিষ্কার, পরিষ্কার, বহিষ্কার, জ্যোতিষ্ক, নিষ্কণ্টক, নিষ্পাপ, নিষ্ফল, নিষ্কর, নিষ্কলঙ্ক, নিষ্কৃতি, নিষ্প্রদীপ, চতুষ্কোণ, ভ্রাতুষ্পুত্র, চতুষ্পদ, দুষ্কৃতকারী। একটু খেয়াল করে দেখো তোমরা, এই উদাহরণে যতগুলো শব্দ আছে, আবিষ্কার দেখো শেষে কিন্তু বয়ের সাথে আছে হর্ষ ইকার, পরিষ্কার, বহিষ্কার থেকে শুরু করে নিষ্প্রদীপ পর্যন্ত প্রত্যেকটাতেই কিন্তু যেমন আবি, পরি, বহি, জ্যোতি, নিষ্ফল, নিষ্পাপে। একইভাবে চতুষ্কোণ, চতুঃ, ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুঃ, চতুষ্পদ, চতুঃ, দুষ্কৃতকারী, দুষ্কৃত। তো এখন আমরা এই শব্দগুলো সন্ধি যোগে কিন্তু গঠিত হয়েছে, এবং সেই সন্ধি কি? একটাতে আছে বিসর্গযুক্ত ইকার, যেমন আবি, পরি, আর একটাতে দেখো চতুষ্কোণ, চতুঃ, বিসর্গযুক্ত উকার, তয়ের সাথে হর্ষ উকার। তাহলে যখন শব্দগুলো গঠিত হলো, আবিষ্কার, পরিষ্কার, আবি বিসর্গটি উঠে গেল, ওখানে কিন্তু মূর্ধন্য স চলে এলো। কেন এলো? কারণ আবিষ্কারে ক আছে, দেখো বিসর্গের পরে একটা কার যুক্ত হয়েছিল। একইভাবে নিঃ যোগ ফল, ফ চলে এসছে। একইভাবে নিষ্পাপ, দেখো প চলে এলো। এইভাবেই
চতুঃ যোগ কোণ ক, ভ্রাতুষ্পুত্র, একইভাবে প এসছে। এইসব কারণে সন্ধিতে আমরা দেখতে পাচ্ছি বিসর্গযুক্ত ইকার বা উকারের পর এই ক, খ, প, ফ এই চারটি বর্ণের যে কোনোটা যদি থাকে তাহলে বিসর্গটা উঠে যাবে এবং বিসর্গের জায়গায় ক, খ, প, ফর সঙ্গে যুক্ত ব্যঞ্জন হিসেবে মূর্ধন্য স ব্যবহৃত হবে। এরপর সর্বশেষ সত্যবিধানের যে বিধিটি, তাতে কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন ভাষা, ভাষ্য, আষাঢ়, মানুষ, বাষ্প, ভূষণ, শেষ, শোষণ, মানুষ, ভীষণ, ভীষ্ম, বিশেষ, বিশেষ্য, বিশেষণ, বিষ, ভাষণ, ঘোষণা, পাষাণ, প্রদোষ যার অর্থ সন্ধ্যা, মহিষ, পৌরুষ, পৌষ, মেষ, রেশ, দেশ, মহিষী, প্রত্যুষ, শ্লেষা এবং পাষণ্ড। খেয়াল করে দেখো যে এই শব্দগুলোতে আসলে কোনো নিয়ম না মেনে স্বাভাবিকভাবেই শুরু থেকেই এই তৎসম বা সংস্কৃত শব্দগুলোতে মূর্ধন্য স হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারও তোমাদের জন্য কিছু অনুশীলনমূলক কাজ। এই শব্দগুলো তোমরা একটু শুদ্ধ করে লেখার চেষ্টা করবে। আবিষ্কার, পরিষ্কার, শ্রদ্ধাস্পদেষু, মুমূর্ষু, শ্লেষা, ফটোস্ট্যাট, রেজিস্ট্রেশন, প্রত্যুষ, নিষ্ফল, দুষ্কৃতিকারী, মহিষী, ঘোষণা, ভূষণ, কল্যাণেষু, নিষ্প্রদীপ। তবে এই শব্দগুলো শুদ্ধ করার সময় খুব খেয়াল করবে যে শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের বানানেই মূর্ধন্য স বসবে কিছু নিয়ম মেনে। অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি কোনো শব্দেই মূর্ধন্য স হবে না। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। অশেষ শুভকামনা রইল সবার জন্য। The video and its content is subjected to copyright. Convention of this video elsewhere is a punishable offense. Any redistribution or reproduction of part or all of the contents in any form is prohibited. You may not issue or commercially exploit the content, nor you may transmit, duplicate, publicly display, or make derivatives of this video. The video is protected by intellectual property claims to stimulate and ensure originality. All rights reserved by Adamjing Cantonment College.